আজ পবিত্র হজ। লাখো মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কার আরাফাতের ময়দান। ঈদ উদযাপনে শেকড়মুখী কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে স্বস্তি। মহাসড়কে চাপ থাকলেও নেই যানজট, বেশি ভাড়া নেয়ার অভিযোগ। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর মিরপুরের কালশি বস্তিতে আগুন পুড়ে ছাই অন্তত ২৫০ ঘর। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আজ পবিত্র হজ। সাদা এহরামে লাখো মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কার আরাফাতের ময়দান। এই মাঠে অবস্থান করে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন লাখো ধর্মপ্রাণ মানুষ। মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দোয়া মোনাজাতের মাধ্যমে কাটাবেন দিনটি। ৯ জিলহজ ফজরের নামাজের পর মিনার তাঁবু থেকে রওনা দিয়ে জোহরের নামাজের সময় শুরুর আগেই এই ময়দানে যাওয়ার নিয়ম। তবে অতিরিক্ত চাপ এড়াতে আগের রাত থেকেই হাজিদের যাতায়াত শুরু হয়। সোমবার মিনার তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এখানে অবস্থান করেই হজের বাকি কাজগুলো সম্পন্ন করবেন মুসল্লিরা। মিনায় রাত যাপন করে জোহরের সময় শুরুর আগেই অদূরে আরাফাত ময়দানে অবস্থান নেবেন হাজিরা। বিশাল এই ময়দানে অবস্থানের মধ্য দিয়েই সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মূলত এই দিনকেই ইয়ামুল আরাফা বা হজের দিন বলা হয়। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আলী হুজাইফি। খুতবা শেষে সেখানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান শেষে মিনার তাঁবুতে ফেরার পথে মুজদালিফিয়ায় রাত কাটাবেন খোলা আকাশের নিচে। ১০ জিলহজ বুধবার ফজরের নামাজের পর মিনায় ফিরে বড় জামাতে পাথর নিক্ষেপ এবং কোরবানি করে এহরাম ছাড়বেন হাজিরা। এরপর একে একে কাবা শরীফ, তাওয়াফ, সাফা মাওয়া সাই এবং বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের শেষ আনুষ্ঠানিকতা। এবারের হজে মুসল্লিদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তীব্র গরম। দিনের বেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক জারি করেছে সৌদি আবহাওয়া দপ্তর। লাখো মানুষের এই বিশাল জমায়েত নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে সৌদি সরকার। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি চেকপোস্টে কাজ করছে স্মার্ট স্ক্যানিং প্রযুক্তি। আমাদের সামনে সেই অর্থে বড় কোনো চ্যালেঞ্জ নেই, বরং রয়েছে বিশাল দায়িত্ব যা আমাদের নিখুঁতভাবে পালন করতে হবে। আগামী প্রস্তুতির মাধ্যমে আমরা সম্ভাব্য যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। ভিড় সামলাতে ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার প্রথমবারের মতো ড্রোন এবং এআই প্রযুক্তির উপর সর্বোচ্চ নির্ভর করছে কর্তৃপক্ষ। পবিত্র স্থানগুলোতে সার্বক্ষণিক টহল দিচ্ছে সৌদি সিভিল ডিফেন্স। আমাদের পরিকল্পনাগুলো মূলত প্রতিরোধমূলক। যে কোনো পরিস্থিতি বড় আকার ধারণ করার আগেই যেন আমরা তাৎক্ষণিক সাড়া দিতে পারি, সেভাবেই সব বাহিনীকে পবিত্র স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি এবছর হজ পালন করছেন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। চাপ বেড়েছে সব পথে। বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ কম থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশে যানবাহনের চাপ রয়েছে। মধ্যরাত থেকে যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া সোমবার রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের পর খোলা ট্রাক পিকআপ ভ্যানে যাত্রী পরিবহন করলে পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা বললেও তার কোনো বাস্তবতা দেখা যায়নি। আজও খোলা ট্রাক পিকআপ ভ্যানে গন্তব্য পৌঁছাতে দেখা গেছে। যাত্রীরা বলছেন, গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে তারা বাধ্য হয়েই যাচ্ছেন খোলা ট্রাক পিকআপ ভ্যানে। গাজীপুরের অংশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চাপ কম থাকলেও
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশে যানবাহনের চাপ রয়েছে। গাজীপুর শিল্প নগরী হওয়ায় আজ দ্বিতীয় ধাপে বাকি 40-45% পোশাক কারখানা ছুটি ঘোষণা হবে। তবে যাত্রীদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও বাড়তি ভাড়া নিচ্ছে যানবাহন চালকরা। মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ দুটোই বেড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সাবিত, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? আজ সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। সকাল থেকে যানবাহনগুলো চলছে ধীর গতিতে এবং যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় একটি বড় চাপ গিয়েছে, বিশেষ করে শিল্প অঞ্চল নারায়ণগঞ্জ হওয়ার কারণে এখানে গার্মেন্টস যে কর্মীরা রয়েছেন তারা রাত থেকেই রওনা দিয়েছেন এবং আজ সকালেও আরেকটি চাপ লক্ষ্য করা গেছে। আমি যদি আপনাদের দেখাতে চাই, এখানে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, পাশাপাশি যে মূল লেনটি রয়েছে সেই মূল লেনে যানবাহন চলছে কিছুটা ধীর গতিতে। আমরা গতকালকে যখন ছিলাম এই সময়টিতে তখন দেখেছি এখানে যানবাহনগুলো খুব দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, তবে এখন কিন্তু যানবাহনের গতি কিছুটা ধীর গতিতে যাচ্ছে। এখানকার বাস কাউন্টারের যে কর্মীরা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন ঢাকায় যাত্রাবাড়ি ও আশেপাশের এলাকায় বেশ যানজট থাকার কারণে দূরপাল্লার বাসগুলো আসতে কিছুটা বিলম্ব হচ্ছে এবং সেই কারণে যাত্রীদেরও কিছুটা দেরিতে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে যানজট নারায়ণগঞ্জ অংশে কোনো ধরনের কোনো যানজট নেই এবং যানজটের সংখ্যা থাকলেও এখানকার পুলিশ প্রশাসন বাড়তি ফোর্স মোতায়েন করে সেই বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। যানজট না থাকলেও বাড়তি ভাড়ার তেমন কোনো অভিযোগ আসলে আমরা শুনতে পারি ঢাকা চট্টগ্রাম ফেনী কিংবা সিলেট খাগড়াছড়ি কক্সবাজার অভিমুখে এখানকার যাত্রীরা জানিয়েছেন স্বাভাবিক ভাড়ার তুলনায় 100 বা 50 টাকা বেশি নিয়েই তারা আসলে গন্তব্যে যেতে পারছেন। ফলে সেই খুব বেশি বাড়তি ভাড়া না হয় এটা নিয়ে তারা খুব বেশি আপত্তি করছে না। তবে তারা জানাচ্ছেন যে নির্ধারিত সময়ে বাসে উঠতে না পারাটা ভোগান্তির অন্যতম বড় একটি কারণ। বাসের কাউন্টার কর্মীরা বলছেন এখন পর্যন্ত যাত্রীর চাপ বেশ বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে এই চাপটি আগামীকাল সকাল পর্যন্ত থাকবে এবং ঈদের পরে আবার যাত্রীদের চাপ দেখা যেতে পারে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কে যানজটের কোনো সংখ্যা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আজ সকালে বৃষ্টি হওয়ার পরও তেমন কোনো যানজট আমরা আসলে দেখতে পাইনি। এখন পর্যন্ত যানজট পরিস্থিতি বা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানতে পেরেছি। এই ছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আমাদের কাছে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ সাবিত। ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত আছেন মাহমুদ আক্তার। মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের চাপ কেমন বা সেখানকার চিত্রটা কি আমাদেরকে একটু জানাবেন? শিল্পাঞ্চল খাত এলাকায় এবং এখানে এই শিল্প থাকার কারণে প্রায় লক্ষ লক্ষ বাইরে যে বিভিন্ন জেলা আছে সেই জেলা থেকে আসা আগত শ্রমিক এখানে পরিবার পরিজন নিয়ে বাস করে এবং ঈদ আসলেই এই অতিরিক্ত যে শ্রমিকরা তাদের কিন্তু আসলে বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্রবণতা থাকে, যার কারণে গাজীপুরের যে দুটি মহাসড়ক আছে, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই দুটি মহাসড়কে আসলে তীব্র গাড়ি এবং তার পাশাপাশি যাত্রীর চাপ সৃষ্টি হয়। এবং এবার যেহেতু কোরবানি ঈদের জন্য এই বাড়তি গাড়ি এবং যাত্রীর সাথে সাথে কিন্তু পশুবাহী গাড়িও যুক্ত হয়েছে, যার কারণে চাপ একটু বেশি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাস্তাটা এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এখানে যে কয়টি লেন আছে, এমনকি রাজধানীমুখীও যে লেনটি, সেই লেনেরও বেশ কিছুটা অংশ নিয়ে কিন্তু রাজধানী থেকে গাড়ি বের করা হচ্ছে। ময়মনসিংহগামী, শেরপুরগামী, নালিতাবাড়ি সেই দিকের যে গাড়িগুলো আছে, কিশোরগঞ্জ, সেই গাড়িগুলো আসলে এখান থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বের করে দেওয়া হচ্ছে। কিন্তু টাঙ্গাইলের দিকে আসলে গাড়ি পর্যাপ্ত চাপ নিতে পারছে না, যার কারণে চন্দ্রা এলাকাতে সম্পূর্ণ একেবারে যানজট সৃষ্টি হয়েছে এবং থেমে থেমে কিন্তু ওখানে যানজটের সৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে গতকাল রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে ভাঙাচোরা যে রাস্তাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে পানি জমে আছে এবং পানি জমে থাকার কারণে আসলে গাড়িগুলো একদম চেপে গেছে। যে রাস্তার পাশে যে পানি জমে যাওয়া এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আসলে কতটুকু রাস্তা ভালো মন্দ এটা আসলে বোঝার উপায় নেই, তার কারণে আসলে গাড়িগুলো চেপে গেছে। আর চন্দ্রা এলাকাতে যে ব্যাপারটি সেটি হলো যে 4 লেনে যখন গাড়ি আসছে, একদিকে সাভার থেকে অন্যদিকে রাজধানী হয়ে সাভার থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো আসছে, তার পাশাপাশি চন্দ্রা এলাকার চান্দনা চৌরাস্তার ভোগড়া বাইপাস থেকেও আসলে টাঙ্গাইলমুখী গাড়ি ঢুকছে। এই যে
যে 4টি লেনে যে গাড়ি ঢুকছে, এই 4টি লেনের গাড়ি যে কিন্তু 2 লেনে যুক্ত হচ্ছে, যার কারণে সেখানে গাড়ির চাপ কমে আসছে, গতি কমে আসছে এবং গতি কমে যাওয়ার কারণে কিন্তু একটা ধীরতা চলে আসছে চাকায়। এবং এই যে চাকার যে ধীরতা, এই ধীরতাটা কিন্তু এখন চন্দ্রাই এলাকার প্রায় মৌচাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি তারা পর্যাপ্ত পুলিশ আসলে মোতায়েন আছে, যাতে এই চাপটা তারা কোনোভাবে মানে স্বস্তিদায়ক করতে পারে। আর বাকি যে গতকালকে 45% প্রায় আপনার কারখানা ছুটি হয়েছে এবং বাকি যে 45% আছে সেটি আজকে ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে হয়তো বা এই চাপটি আরও বেড়ে যেতে পারে। তো এখন পর্যন্ত যে হালকা পাতলা যে যানজট বা ধীরতা, সেটি সম্পর্কে ছিল সর্বশেষ তথ্য। সাদিয়া। মাহমুদা, আপনাকে ধন্যবাদ। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে পশুর হাটগুলো। বিভিন্ন প্রান্ত থেকে খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা হাজির হচ্ছেন হাটে। সামর্থ্যের মধ্যে খুঁজে খুঁজে পশু কিনছেন ক্রেতারা। তবে বরাবরের মতোই দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে হাটে অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানি ঈদ ঘিরে সারা দেশের পশু হাটগুলোতে বাড়ছে কর্মচাঞ্চল্য। ব্যাপারী আর গৃহস্থের হাঁকডাকে মুখর পরিবেশ। পছন্দের পশু খুঁজে ফিরছেন ক্রেতা। চুয়াডাঙ্গার পশুর হাটগুলো দেশি বিদেশি বিভিন্ন জাত আর আকারের গরুতে পরিপূর্ণ। দামে না মেলায় স্বাদ থাকলেও সাধ্যতে আটকে যাচ্ছেন ক্রেতা। জেলায় কোরবানির চাহিদার তুলনায় প্রায় ৭১,০০০-এর বেশি পশু প্রস্তুত, কিন্তু খাদ্য ও পরিচর্যা ব্যয় বেড়ে যাওয়ায় দাম তুলনামূলক বেশি। অন্যান্য বছরের তুলনায় এবার যারা কোরবানির গরুর মালিক তারা দাম বেশি বলছে। কোরবানি বাজারে প্রচুর গরু উঠছে ভাই, গরু হিসাবে আমরা মালে মূল্য পাচ্ছি না। শেষ সময়ে লক্ষ্মীপুরেও জমজমাট কোরবানির পশুর হাট। আশেপাশের জেলা থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। বড় গরু নজর কাড়লেও সাধারণ ক্রেতাদের আগ্রহ বেশি ছোট ও মাঝারি আকারের দেশি গরুতে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা কিনতে আসছে এখানে, এরা তাদের যে চাহিদা, ওই চাহিদা মতো ওই রেটটা ওইভাবে পাচ্ছে না। আমরা সীমিত লাভ করে গরু সেলমেল করে ফেলাইছি। দাম একেবারেই কম, বাজার খুবই খারাপ। মনে হয় না যে আজকে গরু আমরা বেচতে পারবো এখানে। নির্বিঘ্নে বেচাকেনা করতে প্রতিটি হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা তদারকি করছেন। আমাদের 20টি মেডিকেল টিমের মাধ্যমে আমরা এইসব বাজার মনিটরিং করার চেষ্টা করছি, যাতে অসুস্থ পশু বাজারজাতকরণ না হয়। নোয়াখালীতে স্থায়ী ও অস্থায়ী মিলে এবছর 200-র বেশি পশুর হাট বসেছে। দেশি জাতের গরু, মহিষ, ছাগল সহ বিভিন্ন ধরনের পশু নিয়ে আসছেন খামারিরা। দ্বীপ উপজেলা হাতিয়ায় ছোট আকারের গরুর চাহিদা থাকায় ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন হাটে জাল টাকা চেকিং করার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে মেশিন নিয়ে যাওয়া হয়েছে এবং চেক করা হচ্ছে। নাটোরের হাটগুলোতে পশু আমদানির চেয়ে ক্রেতা তুলনামূলক কম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। দাম দর করছে কিন্তু আশানুরূপ হচ্ছে না, এজন্য গরু ছাড়তে পারতেছে না। খরিদ্দার কম, বাজার কম, একদম কমও না বেশিও না, মিডিয়াম বাজারে চলেছে। গরু কিনে আমি লাভ করছি। গরুর দাম খুব বেশি, আমি এই জন্য গরু কিনতে পারতেছি না। বাগেরহাটের মোংলায় দেশি গরুর আমদানি পর্যাপ্ত, তবে বড় ও মাঝারি আকারের পশুর দাম একটু বেশি বলছেন ক্রেতারা। গরুর দাম অনেক রিজনেবল প্রাইস না, গরু কেনার মতো কোনো অবস্থা নাই। দাম তো চাচ্ছে, এখন সময় তো আছে। হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রস্তুত রাখা হচ্ছে মেডিকেল টিম। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জে কোরবানির পশুর চাহিদা মেটাতে গড়ে উঠেছে অনেক খামার। বিশ্বের সাথে তাল মিলিয়ে জেলার বেশ কিছু খামারে যুক্ত হয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক আধুনিক প্রযুক্তি, যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পশুপালনের পাশাপাশি দেয়া হচ্ছে প্রাকৃতিক দানাদার খাবার। পরিবেশ ও পশুর গুণগত মান নিশ্চিত করায় এসব খামার ঘিরে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। মুন্সিগঞ্জের প্রান্তিক খামারি পর্যায়ে বাণিজ্যিকভাবে কোরবানির পশুপালনের ঐতিহ্য সুদীর্ঘ। সাম্প্রতিক খামারগুলোতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ও প্রাকৃতিকভাবে পুষ্টিকর খাবারের মাধ্যমে গরুর পাশাপাশি পালন করা হচ্ছে মহিষ, গারল, ছাগল ও ভেড়া। এসব খামারের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রসার ঘটছে আধুনিক খামারের। কয়েকটিতে পশুপালনে অনুসরণ করা হচ্ছে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি। আমরা আমাদের ফার্মে বায়োসিকিউরিটি খুবই স্ট্রং ভাবে মেনটেন করি। গরুগুলোকে কাঁচা ঘাসের উপর আমরা বেশি জোর দিই। 400 কেজি পর্যন্ত লাইভ ওয়েটে দিচ্ছি 550 টাকা করে, আর তার উপরে আছে হলো আপনার
650, 750। আমরা গরুদেরকে দৈনিক 2 থেকে 3 বার আমরা গোসল করিয়ে থাকি। হাটে যে সুবিধাটা পাবে তার থেকে আমাদের এখানে একটু বেশি সুবিধা পাবে। রাসায়নিক ও অতিরিক্ত বর্ধনশীল ওষুধ ব্যবহার না করে পশুকে দেওয়া হচ্ছে প্রাকৃতিক ঘাস, খড়, ভুসি, ভুট্টা, ডালসহ নানা ধরনের পুষ্টিকর খাবার। নিয়মিত দেওয়া হচ্ছে ভ্যাকসিন। আমাদের খাদ্যের মধ্যে কোনো ধরনের ভেজাল কিংবা আরো যে অ্যাডাল্টারেশনগুলি মানুষ ব্যবহার করে এগুলি আমাদের ডাচ ডেয়ারি ফার্মে কখনো হয় না। আমাদের এখানে গরুর দাম 1,70,000 থেকে প্রায় 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত গরুর দাম আছে এখানে। স্থানীয় পর্যায়ে আধুনিক খামার ব্যবস্থার প্রসার ঘটাতে কাজ অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা ছোট বড় মাঝারি সকল ধরনের খামারের সাথে থাকি। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তারা, উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারা, এবং জেলা প্রধান হিসাবে আমি এটা মনিটর করি। মুন্সিগঞ্জে এবারের ঈদে পশুর চাহিদা রয়েছে প্রায় 60,000, বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় 67,000। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদ সামনে রেখে ভিড় বাড়ছে রাজধানীর কামারপট্টির দোকানগুলোতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর কারখানাগুলো। কোরবানির পশু জবাইয়ের দা, ছুরি, চাপাতি, বটি, কুড়াল তৈরি ও শান দিতে দম ফেলার সময় নেই কারিগরদের। তারা জানান, কোরবানির ঈদ ঘিরেই তাদের ব্যবসা টিকে আছে। ক্রেতারা বলছেন, দাম একটু বেশি হলেও প্রয়োজনের কারণে কিনতে হচ্ছে তাদের। কোরবানির ঈদকে ঘিরে দিনরাত টুংটাং শব্দে মুখর কারণ বাজারের কামারপট্টি। দা, ছুরি, বটি, চাপাতি, কুড়াল তৈরিতে ব্যস্ত কামাররা, যেন দম ফেলার সময় নেই তাদের। এখানেই পরিচয় হলো তপন কর্মকারের সঙ্গে। বয়স 45। 14 বছর বয়সে তার বাবার কাছে হাতে খড়ি এ পেশায়। এখন কাজ করেন রাজধানীর কারণ বাজারে। তিনি জানালেন, পূর্বপুরুষের পেশা হিসেবে তারা আঁকড়ে ধরে রাখলেও তাদের পরবর্তী প্রজন্ম এ পেশায় থাকছে না। আমার কাছে এটা আমার পেশা, আমার বাবা শিখাইছে, বাবার থেকে আমি করতেছি, আমার দাদা হয়তো আমার বাবাকে শিখাইছে, এইভাবে আমরা চলে আসতেছি। আমি যাওয়ার পরে আমার ছেলেরা তো এই কাজ করে না, তাহলে থাকবে কি না এটা বলতে পারি না। তার মতো রাজধানীর কামারপট্টির অনেকেরই দাবি, বছরের বেশিরভাগ সময়ই এসব যন্ত্রপাতির বেচাকেনা কম থাকে, তাই অভাবে কাটে তাদের জীবন। তবে ঈদ এলে বিক্রি বাড়ে, তখন আয় রোজগারও বাড়ে। এই বছর চাহিদা খুবই বেশি। চাপাটি একটা 600-700 টাকা, 800 টাকা, ছুরি একটা 200 টাকা, 250 টাকা। 3 দিন আগে থেকে আমাকে মানে এই কাম বন্ধ। পুরাতন যে মালগুলো আছে বাসা বাড়ির, এই পুরাতন মালগুলো আমরা দাঁত দেই, জংলুং চুরাই এগুলো করি। ঈদকে সামনে রেখে পুরনো যন্ত্রপাতি শেষ সময়ে ঠিক করে নিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার মেরামত করতে এসে নতুন কিছু কিনে নিচ্ছেন। ক্রেতারা বলছেন, পশু কাটার প্রয়োজনীয় এসব যন্ত্রপাতির দাম একটু বেশি হলেও চাহিদার কারণে কিনতে হচ্ছে। 2টা দাও আর 2টা ছুরি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য, যেন কোরবানিতে সহজে কাজ করতে পারি। ছুরি কিনলাম, শিল কিনলাম, প্রতিবারের সাথে এবছর দাম বেশি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন। সারা দেশের মতো এ সময়টায় ব্যস্ততা বেড়েছে মেহেরপুর ও ফেনীর কামারপাড়াগুলোতেও। গভীর রাত পর্যন্ত লোহা আর কয়লার আগুনে পুড়িয়ে দা, বটি, ছুরি ও চাপাতি তৈরিতে ব্যস্ত কামার শিল্পীরা। তবে পরিশ্রমের বিপরীতের লাভের অঙ্ক কম হওয়ায় এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানির ঈদের আগে কদর বেড়ে যায় কামার শিল্পীদের। কোরবানির অপরিহার্য অনুষঙ্গ দা, ছুরি, চাপাতি বানাতে যেন দম ফেলবার ফুরসত নেই তাদের। মেহেরপুরে তীব্র গরমেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মব্যস্ত কারিগররা। লোহা গলিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি। তবে কয়লার অপ্রতুলতা এবং দাম বেড়ে যাওয়ায় কোরবানির সরঞ্জাম তৈরিতে বেড়েছে খরচ। অন্যবার তুলনায় এবারও কাজ আছে, কাজের কোনো সমস্যা নেই। সমস্যা কয়লা জিনিসের দাম বেশি হয়ে গেছে, এইটাই দেখা। তাছাড়া কাজ প্রচুর কাজ আছে আমাদের এখন। প্রস্তুতি চলতেছে, আস্তে করতেছি। এবছর কাজের দাম মেলাও কম, তাই আস্তে ধীরে করতেছি। কাঁচামাল বৃদ্ধি পাওয়ার গতিকে আমাদের যন্ত্রপাতির চাহিদা কম। দাম কিছুটা বেশি হলেও কামারের হাতে তৈরি ছুরি, চাপাতির স্থায়িত্ব ও ধার বেশি হওয়ায় ভিড় করছেন ক্রেতারা।
এত ভিড় যা মানে সিরিয়াল পাওয়া মুশকিল, ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই দা ছুরিগুলো পাওয়ার জন্য। বাসা, তারপরে ছুরি, চাকু এসবগুলা মানে প্রস্তুত করার জন্য আস্তে আস্তে আমরা নিয়ে এসে কোরবানির আগে সেরে ফেলবো কাজগুলো। এদিকে ফেনী চিত্র প্রায় একই, দম ফেলার সময় নেই কামারদের। তবে অভিযোগ, শ্রমের বিপরীতে লাভের অঙ্ক কম। শত শত বছরের পুরনো এই পেশা টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। আমাদের ঐতিহ্যবাহী একটা শিল্প কোটর, তা আমরা যদি এগুলো টিকে রাখতে হয় তাহলে সরকারকে একটু সহযোগিতা করতে হবে। আগের যে তুলনায় কোরবানির ব্যস্ততা ছিলাম সেই ব্যস্ততা এখন নাই। ডাসা, ছুরি, বটি এর চাপটা একটু বেশি। আমরা এই গরমের ভিতরে কাজ করে সময় পাচ্ছি না। প্রাচীন এই শিল্পটি রক্ষা ও কামারদের জীবনমান উন্নয়নে যথাযথ সরকারি প্রণোদনার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। আগুনে পুড়ে ছাই রাজধানীর কালশির বস্তির অন্তত ২৫০ ঘর। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সোমবার সন্ধ্যা ৭:৩০টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে একে একে যোগ দেয় ১৫টি ইউনিট। উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীও। আশেপাশে কোনো জলাধার বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও মেলেনি। আমরা ৩০০ ঘর বাড়ি ছিল এখানে, আমি একটা ভালো বার করতে পারি না ভাই, সব ভালো আমার পুড়ে শেষ হয়ে গেছে। এই জায়গা বাঙ্গারি ছিল তো, এই বাঙ্গারি থেকেই মূলত আগুনটা লাগছে। একটা সিলিন্ডার ওখান থেকে একটা বাস্ট হয়েছে, তারপর আগুনটা ছড়ায় গেছে। প্রথম দুইটা ইউনিট আসছে, আইসে এক সাইড দিয়ে নিভানোর চেষ্টা করছে, কিন্তু বাতাস থাকার কারণে পুরাটা ছড়ায় গেছে। এটা কিন্তু অনেক বড় একটা বাউন্ডারি আগুন লাগছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, যেন তিনি বাংলাদেশে দায়ের হওয়া মামলাগুলোর মুখোমুখি হন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। কিন্তু এই প্রত্যর্পণ প্রক্রিয়া কতটা সহজ? ভারত কি সহজেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, আইনি ও কূটনৈতিক জটিলতায় বিষয়টি বেশ সময় সাপেক্ষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশের মাটিতে তার নামে দায়ের করা হতে থাকে একের পর এক হত্যা মামলা। রায় হয় মৃত্যুদণ্ডেরও। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে বাংলাদেশ চাইলেই কি ভারত তাকে ফেরত দেবে? ভারত সরকার তাকে ফেরত পাঠাবে না। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন, তাই এখনই নিজেদের অবস্থান বদলাবে না নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলায় অভিযুক্ত বা দোষী করা হয়েছে, তার যাবতীয় নথিপত্র কিন্তু দাবি করতে পারে। শেখ হাসিনা যেহেতু ভারতের আশ্রিতা বা অতিথি হিসেবে তাকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন, সেক্ষেত্রে তাকে আদৌ ভারত সরকার বাংলাদেশের কাছে ফিরিয়ে দেবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও তার বেশ কিছু শর্ত রয়েছে। হোস্ট কান্ট্রি হিসেবে ভারত পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে, এমনটাই মনে করছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক এই বিশেষজ্ঞ। শেখ হাসিনাকে ফেরত যদি পাঠাতে হয়, তার জন্য যে নেসেসারি পেপার ওয়ার্ক, সেটা কি বাংলাদেশ যথাযথভাবে করে এই দাবি ভারত সরকারের কাছে করছে? ওনার ট্রায়ালটা যথাযথভাবে হয়েছে, ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে সেগুলি প্রশ্নাতীত, সেগুলি নিয়ে মানে আইনের দিক থেকে আর কোনো নেই। এরকম একটা ব্যাপার না হওয়া পর্যন্ত ভারত সরকার ওনাকে ফেরত পাঠাবে না, এটাই ভারত সরকারের সিদ্ধান্ত। কূটনৈতিক শিষ্টাচার আর আইনি বাধ্যবাধকতার মাঝে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি এখন দুই দেশের মধ্যেই এক বড় পরীক্ষা। ভারত তাদের দীর্ঘদিনের মিত্রকে কিভাবে সামলায় আর বাংলাদেশ আইনি পথে কতটা সফল হয় তার উত্তর মিলবে ভবিষ্যতেই। ডিবিসি নিউজ ডেস্ক। ভেস্তে যেতে বসেছে যুদ্ধবিরতি। শান্তি আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবেলা এবং
আত্মরক্ষার্থেই এই হামলা বলে জানায় সেন্টকম। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় বেশ কিছু বিষয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন, তবে এখনই কোনো চুক্তি চূড়ান্ত নয় বলে তিনি সতর্ক করেছেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।